ধন্যবাদ। গত কয়েকদিন ধরে যে বিষয়টি নিয়ে বেশ আলোচনা, আমার মনে হয় আগামী রাজনীতির জন্য এগুলো কতটুকু অশুভ ইঙ্গিত হয়ে থাকবে সেই জায়গা থেকে প্রশ্ন যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং 69 গণ অভ্যুত্থানের নায়ক আহ সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজাকে ঘিরে যা কিছু ঘটলো, সংসদের সামনে বা দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হতে দেওয়া হলো না, তারপর তার জানাজা থেকে বেশ কয়েকজনকে আটক করা, এই বিষয়গুলো আহ খুবই কি স্বাভাবিক আমাদের এখনকার রাজনীতির জন্য, নাকি এগুলো নিঃসন্দেহে আমাদের জন্য কোনো অশুভ বার্তার ইঙ্গিত? ধন্যবাদ আপনাকে। সাধারণত মন্ত্রী এমপি যারা হয় তাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা করতে চাওয়া হয়েছে, যেমন সাদেক হোসেন খোকা, তার জানাজা ওখানে অনুষ্ঠিত হয়েছে। সুতরাং তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, বর্ষিয়ান নেতা, তার দক্ষিণ প্লাজায় জানাজা করতে দেওয়া উচিত ছিল। এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে সারা জীবন, যে তোফায়েল আহমেদ, যিনি কিন্তু ডিমেনশিয়া, শেষ পর্যন্ত তার তার কিন্তু কোনো সেন্স ছিল না, অর্থাৎ জ্ঞানও ছিল না, তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। এগুলো কিন্তু স্বাভাবিক গণতান্ত্রিক যুগে, অর্থাৎ গণতন্ত্রের পথযাত্রায় এগুলো প্রশ্নবিদ্ধ। এগুলো নিয়ে মানুষ সমালোচনা করবেই। কুশল আহমেদের জানাজার জন্য শহীদ মিনারেও একটা অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল। শহীদ মিনারেও মানে শহীদ মিনারে রাখার, তার মরদেহ রাখার অনুমতি চাওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে। সেই অনুমতিটিও দেওয়া হয়নি, যেখানে জাতীয় সংসদে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত বা প্রমাণিত যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড যাদের হলো তাদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়, কিন্তু তোফায়েল আহমেদের জানাজার জন্য স্থান মেলে না জাতীয় সংসদে, দক্ষিণ প্লাজা কিংবা শহীদ মিনারেও। আহ এবং মতিয়া চৌধুরীর ক্ষেত্রে আমরা দেখেছি তাকে গার্ড অফ অনারও দেওয়া হয়নি ইউনূস সরকারের সময়। কেন এই সরকারের সময় এগুলো ঘটছে, আপনি এই জায়গাতে কি বলবেন? একজন তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী তারা মুক্তিযোদ্ধা এবং স্বীকৃত ভাবেই তারা গার্ড অফ অনার পাওয়ার যোগ্য। গার্ড অফ অনার দিতে দিবে না, এগুলোই তো গণতন্ত্রের পরিপন্থী কাজ। অর্থাৎ দেশ গণতন্ত্রের যাত্রা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আমরা তো আশা করেছিলাম যে নির্বাচিত সরকার, বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তো দীর্ঘ 17 বছর বিলেতে থেকেছেন, তার সময়ে আমাদের গণতান্ত্রিক যাত্রায় কোনো ছেদ ঘটবে না। অন্তত যাত্রা স্লো হতে পারে, কিন্তু ছেদ ঘটবে না। কিন্তু এগুলো ঘটেছে। আমি এটা বললাম যে এগুলো প্রশ্নবিদ্ধ থেকে যাবে। এই প্রশ্ন কোনো তৈরি করা উচিত হয়নি, আমি বলবো উচিত হয়নি। শহীদ মিনারে কারো একটা মুক্তিযোদ্ধার লাশ, আমি মারা গেলে আমার লাশ, আপনার মারা গেলে আপনার লাশ, যে কেউ রাখতে চাইতে পারে। আপনার ঠিকানা নিরাপত্তা দেন, সিকিউরিটি দেন, সমস্যা নেই। আপনার মতো করে সিকিউরিটি দেন, সমস্যা নেই। কিন্তু আপনি একটা মুক্তিযোদ্ধাকে দক্ষিণ প্লাজায় জানাজা করতে দিবেন না, শহীদ মিনারে তার লাশ আনতে দিবেন না দর্শকের দেখার জন্য, এটা তো উচিত না। এটা তো গণতান্ত্রিক দেশের কাজ হলো। এই এটা কি শুধু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, নাকি বাংলাদেশের রাজনীতি আরো বেশি প্রতিহিংসা পরায়ণতার দিকে যাচ্ছে মানে এইগুলোর মধ্য দিয়ে? এটা তো তিলে তিলে তাই হবে। অর্থাৎ আগেও আমরা দেখছি শেখ হাসিনার সময়ে পরের 3টে নির্বাচন হয় নাই, সে ক্ষমতায় থাকার জন্য ব্রুটাল আচরণ করেছে, গণহত্যাও হয়েছে আন্দোলনে। এটা ঠিক ঠিক একই একই রকম যদি কাজ হয়, তাহলে তো প্রতিহিংসা রাজনীতি হবেই, প্রতিশোধ তো হবেই। আমি যেটা আগে বলেছি, ধরেন আইনই তো বলে দিচ্ছে যে প্রতিহিংসা হবে। এখন আমি রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা হবে। নেপালের মতো যদি ইলেকশন হতো, ডক্টর ইউনূস যদি দীর্ঘায়িত না করতো তার মেয়াদ, তাহলে তো নেপালের সময় নেপালে যা হয়েছে হয়তো রেজাল্ট একই রকম হইতো। কিন্তু সেই নির্বাচনটা ইউনূস তো যত সময় হতে দেয় নাই। 18 মাস পরে নির্বাচন, সে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। এখনো সে বিদেশে আছে, ফ্রান্সে আছে, সেখানেও নানান কথা শোনা যায়, কিন্তু প্রমাণ নাই। কিন্তু শোনাতে যাচ্ছে। সে আপনার সিএনএন সিও মারা গেছে, তার শোক প্রস্তাব দেয়। আর হামে শিশু মারা যায়, নানান সন্ত্রাসী লোকজন মারা যাচ্ছে, এই যে 8 দিনে মারা গেল, এ ব্যাপারে তার কোনো প্রতিক্রিয়া নেই। তিনি তার এবং তার বিরুদ্ধে তিনি সহ উপদেষ্টাদের দুদকে মামলা আছে, দুদক মামলা তদন্ত করে না, বরং দুদকে ফরমাল অভিযোগ আছে। এবং 2জন আইনজীবী অভিযোগ করেছে, নাম ধরে ধরে অভিযোগ করেছে, এবং স্পেসিফিক দুর্নীতির অভিযোগ সহ
অভিযোগ করেছে, তদন্ত হয় না। তাহলে সুশাসনটা কোথায়? রাষ্ট্রীয় সংস্থার উপরে মানুষ নির্ভর করবে কি করে বলেন? এই ডক্টর ইউনূস প্রসঙ্গ যখন এলোই, সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি নতুন করে প্রস্তুতি নিচ্ছেন, নানান ধরনের লবিং করছেন, এবং এ কথাও অনেকে বলছেন যে তিনি গুপ্ত ঘাতকদের, আন্তর্জাতিক যে গুপ্ত ঘাতকদের প্রতিষ্ঠান ওয়েগনার সহ আয়ারল্যান্ডের কোনো কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যোগাযোগ করছেন। এইগুলো আপনার কি মনে হয় শুধুই গুঞ্জন, নাকি এর কোনো সত্য থাকতে পারে? তার কারণ ডক্টর ইউনূস না, নিজেই বলেছেন যে তিনি আন্তর্জাতিক খেলোয়াড়। না, ডক্টর ইউনূসের জন্য যা কিছু সে করতে পারে। সে কথা বলে না, কিন্তু তার কাজ সে করে যায়। এখন বাইরে যে গেছে, এটা বাস মিডিয়ায় আলোচনা হচ্ছে, আমিও জেনেছি, কিন্তু যেহেতু আমাদের কাছে প্রমাণ নাই, আমরা সাংবাদিক প্রমাণ ছাড়া বলতে পারছি না। কোন যদি আপনার কোন মিডিয়া যদি ছাপতো, মেইন স্ট্রিম মিডিয়া, তাহলে এটার উপরে আমরা নির্ভর করতে পারতাম। কিন্তু এটা বলছে যে করতে পারে, হয়তো এই সরকারকে বিরুদ্ধে সে ব্যবস্থা নিতে, হয়তো কিলার গ্রুপ ছেড়ে দিল, -2, -3, -4 ফর্মুলার বাস্তবায়ন করে, যাতে তার আসার রাস্তা পরিষ্কার হয়, করতে পারে সে। এটা অবিশ্বাস কিচ্ছু করা যায় না, সে যা ইচ্ছে তাই করতে পারে। আমি কিন্তু দেখেন, আমি কিন্তু তার প্রতি যেমন আমার আস্থা অবিচল ছিল, যখন সে দায়িত্ব নিয়েছিল তখন আমার কাছে মনে হয়েছে যে সে সারা বিশ্বে যেভাবে সমর্থিত, আমাদের দেশের যে দুর্যোগ আছে এগুলো সব কাটিয়ে উঠবো, অর্থ সম্পদ সবকিছুতে। কিন্তু সারাটা দেশ আউলিয়া ফেলেছে তার নিজের, এবং কয়েকজন হায়ার করে বিদেশি নাগরিক নিয়ে দেশ চলে। আমি এটাকে বলি বর্গি, বর্গিরা চাঁদা তুলতে আইছে। ইউনূস সাহেব দেখেন, ঠিক পশ্চিমা দেশের মতো, তার নিজের নামে কিছু নেয় নাই। ওই গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, গ্রামীণ ট্রাস্ট, এই নামে নামে উত্তরা দিয়ে বাড়ি যান, একটা অর্ধেক লয়ে ফেলছে সে, কিনে ফেলছে সে। এখন তাকে জিজ্ঞেস করেন, আইনে ধরবেন, বলবে যে আমার নামে তো কিছু নাই। আরে আমার নামে নাই তো কি হয়েছে? তুমি এক্সিকিউটিভ অর্ডারে তার বিরুদ্ধে মামলা ছিল, সে উল্টো করে নিয়েছে, কারণ কোর্টের মাধ্যমে নিতে পারতেন। এটার কোনো আইনি ভিত্তি আছে? ওই এক্সিকিউটিভ অর্ডারে দিতে, আরেকটা এক্সিকিউটিভ অর্ডারে একটা সরকার এসে বাতিল করে আবার তাকে ট্রাই করে, কি করবে সে? কি করবে সে? সুতরাং এই জন্য বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যা বলবেন তাই বিশ্বাস করা যাবে, হতেও পারে নাও পারে, কিন্তু তার সম্পর্কে বিশ্বাস করা বড় কঠিন। সে যা ইচ্ছে তাই করতে, এটা কিন্তু চাউর হয়ে গেছে দেশে। দেশে ফ্রান্সে বসে সন্ত্রাসী গ্রুপের সাথে কথা বলতেছে, তাকে তার মাধ্যমে হয়তো দেখা যায় -2, -3 এরকম সরকার পতন করে তার জায়গা খোলসা করবে। কারণ সে তো ডরে আছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, সেখানে তিনি যদি ফেরত আসে, তার কিছু অবস্থা খুব খারাপ, তার তো বিচার হবে না, তারে বলি দিবে, তারে বলি দিবে, আমার ধারণা তাকে বলি দিয়ে ফেলবে। সুতরাং তার তো ডর আছে। সে এই জন্য সরকারের তার চাহিদা, আপনি খেয়াল করেন, 18 মাস একটি লোক, সে এসে তো আপনার নির্বাচন দিয়ে সে সরে যেতে পারতো, সে বলতে পারতো যে এটা আমার কাজ না, আমি বুঝি না। সে নিউজের সাক্ষাৎকারে বলছে না যে আমরা বুঝি না, আমরা জানি না, আমরা শিখতেছি, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে এটা কি ট্রেনিং, রাজনীতি কি ট্রেনিং ক্ষেত্র নাকি? সে ট্রেনিং করে তার খুশি মনে নিয়ে নিয়ে আপনার সংস্কার কমিশন করছে, খুশি মনে উপদেষ্টা বানাইছে, খুশি মানে স্পেশাল এসিস্ট্যান্ট বানাইছে, যারে তারে বলছে, আর সবাই লুটতরাজ করছে। এই এখন দুদকে অভিযোগ পড়ছে, এই সরকারের অবস্থায় দুদক তদন্ত করে না, এটাও করে না। এখন এটা আমি কি বুঝবো বলেন? সে ধরেন আপনি যেটা বললেন, সে আপনার 7টার সময়, কেউ জানে না, সে তো ভিভিআইপি, তাই না? এখনো এসএসএফ পাহারা আছে। সে যাওয়ার আগে আপনিও জানেন না, আমিও জানি না, কেউ জানে না, সে গোপনে খুব ভরে উঠে টার্কিশ এয়ারলাইন্সে চলে গেছে প্যারিসে। বলেন, কেউ জানে না। গ্রামীণ সেন্টার থেকে, বা যেহেতু ভিভিআইপি, এই মুহূর্তে সরকারের পর্যায়ে থেকে কোনো ধরনের প্রেস রিলিজ দেওয়া হলো না, খুব গোপনে বাংলাদেশ ছাড়ার কারণ কি? মবের আতঙ্কে, যে কোনো সময় মবের মধ্যে পড়তে পারে যাত্রাপথে, এই কারণে? না, একটা মবের মধ্যে সে পড়তে পারে, এটাও একটা আশঙ্কা আছে। দ্বিতীয় হচ্ছে, সে তো এই যে আপনি যেটা আগে বললেন, সে যদি এই কারণে, তার ব্যাপারে নানান কথা উঠছে যে ওখানে যায় ষড়যন্ত্র করতেছে, -2, -3, -4 করতে, হ্যাঁ, যে সন্ত্রাসী গ্রুপ পাঠিয়ে দিবে আর এখানে সে রাজনৈতিক নেতাদের হত্যা করবে, এরকম হচ্ছে। তো সে যদি গোপনে না যেত, ডিক্লেয়ার করে যেত, সরকারের অনুমতি নিয়ে যাবে, সে বিদেশে যাবে, সমস্যা কি?
সে যে কোনো একটা কারণে বলে চলে যাবে, কিন্তু কোনো মিডিয়া জানে না, কেউ জানে না সে গোপনে পাঠ দিয়ে চলে গেছে। এই জন্যই সন্দেহটা তৈরি হয়েছে আরো বেশি। এবং তার সম্বন্ধে এখনো যে গুঞ্জনটা রয়েছে যে তিনি হয়তো প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হতে পারেন, এটি কি অবিশ্বাস্য কিছু বা অস্বাভাবিক কিছু যদি তিনি হন এমনটি? আর যদি হয়ে না থাকে বা সে ধরনের কোনো সম্ভাবনা থেকে থাকে, তাহলে কি সেটি বিএনপি সরকারের জন্য বুমেরাং হতে পারে? আপনার কি মনে হয়? না, এটা যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে পররাষ্ট্রমন্ত্রী যদি জাতিসংঘের সভাপতি হতে পারে সাধারণ অধিবেশনে, তাহলে ইউনিসও হতে পারে, বলা তো যায় না। তো ইউনিস সে চেষ্টায় আছে, আমার বিশ্বাস। সে বলে আমি কিছু খাবো না, কিন্তু সবকিছু খেয়ে ফেলতে চায়, সুতরাং তার সে আকাঙ্ক্ষা থাকতে পারে। তবে ইউনিসকে প্রেসিডেন্ট মানলে আমার মনে হয় পুরা রাজনীতি উলটপালট হয়ে যাবে, পুরা রাজনীতি উলটপালট হয়ে যাবে। যেমন ধরেন যে শেখ হাসিনা যদি এখন আসে, ধরেন কয়েকটা মিডিয়াতে নিউজ হয়েছে ভারতে, আমার কাছে সবগুলোর কপি আছে, কোথাও তিনি বলেন নাই, কোন সাক্ষাৎকারে বলেন নাই ফাঁসির মঞ্চ রেডি করো, আমি জেলখানায় যাব, আমি এই ডিসেম্বরে এসে পড়তেছি। এগুলো স্টানবাজি মিডিয়ার। আপনার আপনার সমুদ্র ভৌমিকের একটা সাক্ষাৎকার অনলাইনে নিয়েছে, সেটা হলো জেনুইন, যিনি সেটা লিখে সাক্ষাৎকারে উত্তর দিছে, এটা হলো জেনুইন বক্তব্য। অর্থাৎ তিনি বলছেন সময় হলে আমি ফিরবো, সময় হলে ফিরবো, কোন ডেট তারিখ চায় না। কিন্তু জেলখানা রেডি করো, ফাঁসির মঞ্চ রেডি করো, আমি ডিসেম্বরে আসতেছি। এখন তিনি যদি এসে পড়েন তাহলে অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে, তিনি রাজনীতি আবার ঘুরে যাবে, ইউনিস হলেও ঘুরে যাবে, তিনি আসলেও ঘুরে যাবে। এখন ইউনিসের ইমেজও দেশে ভালো না, সে খালি ষড়যন্ত্র, সে আমেরিকার খাস লোক, সে আমেরিকার লোক, তাকেও মানুষ নিরাপদ বোধ করে না, শেখ হাসিনাকেও এখনো নিরাপদ মনে করছে না। তার উচিত ছিল, যেটা আমি শুনেছি, আমি মানব জমিনের সম্পাদক সাহেবও বলেছেন, মতিউর রহমান চৌধুরী, তিনি বলেছেন যে তিনি এখনো, তার আগে প্রথম দফায় ভেবেছিল তার ছেলে বা মেয়েকে বানাবে, তিনি তা না, নিজেই দায়িত্বে থাকতে চায়। আগে যে বলছে না রিফাইন আওয়ামী লীগ হবে, স্বচ্ছ লোক দিয়ে আওয়ামী লীগ হবে, এগুলার জায়গায় তিনি নাই। তিনি তিনি আওয়ামী লীগ করবেন, তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হবে। কিন্তু তিনি তো, শেখ হাসিনা তো কোনো ছাড় দিতে রাজি না। তার উচিত ছিল, তার এই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত, মতিবাই বলেছে, তার উচিত ছিল ক্লিন ইমেজের লোক দিয়ে সংগঠনটা, আওয়ামী লীগটা সংগঠিত করার পরে তিনি সমর্থন দিত, আওয়ামী লীগ কিন্তু একত্রিত হতে পারত। তবে আওয়ামী লীগকে এখন একত্রিত হতে হলে কিছু স্লোগান মিছিলে সংযত হতে হবে, অর্থাৎ সহনীয় ভাবে আগাইতে হবে, আগে সংগঠিত হতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। এই ডক্টর ফজল সম্পর্কে আমি একটু প্রশ্ন করি যে, ডক্টর ফজল জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি হলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী তো আছেনই, এবং তিনি জাতিসংঘের দায়িত্ব পালনের জন্য 1 বছরের ছুটিও নেবেন। সভাপতি তো খালি অধিবেশনটা সভাপতিত্ব করবে, তার তো তেমন উল্লেখযোগ্য নাই। আর জাতিসংঘের সাধারণ পরিষদের আপনার তেমন ভূমিকাও নাই, কারণ 5টা স্থায়ী সদস্য, একজন ভেটো দিলেই শেষ। এটা সারা পৃথিবী জুড়ে একটা ওপিনিয়ন বিল্ড আপ করা যায়, এটার যে গুরুত্বটা ভাবা হচ্ছে, অতটা আমি জাতিসংঘের আপনার সাধারণ পরিষদের আমি কোনো ক্ষমতা দেখি না, কোনো দায়িত্ব দেখি না। ডক্টর ইউনূস তো বিদায় নিয়েছেন আপাত দৃষ্টিতে, উনি আবার ফিরবেন কিনা আমরা জানি না, আরো বেশি শক্তিশালী হয়ে। কিন্তু ডক্টর খলিল ঠিকই সেই সরকারের নিরাপত্তা উপদেষ্টা থাকার সময় যে পরিমাণ বিতর্কিত হয়েছিল, আবার এই সরকার পররাষ্ট্রমন্ত্রী হলেন, পররাষ্ট্রমন্ত্রী হয়ে নিজেকে আবার বিশ্ব দরবারে ছড়িয়ে দিলেন, নিজের ঢোল পিটাচ্ছেন, সেটিকে নিয়ে আবার পররাষ্ট্র উপদেষ্টা অন্যরকম একটি উচ্ছ্বাস, যাদের সঙ্গে বসে তার হাত উঁচু করে যে উল্লাস তিনি প্রকাশ করলেন, এটিও একটি ব্যতিক্রমী ঘটনা, এর আগে সম্ভবত এরকমটি দেখা যায়নি। আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর খলিলকে এতটাই শক্তিশালী হয়ে উঠছে, মানে এত দ্রুত, যে তাকে সরানো খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, অথবা ডক্টর খলিলের মাধ্যমে একটা পারসেপশন আছে যে তিনি আসলে শক্তিশালী, কারণ পরাশক্তি গুলো ভর করেছে বাংলাদেশের উপরে, এবং তিনি উপদেষ্টার থেকে এসে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আমরা কেন হয়েছেন আমরা আজ পর্যন্ত সেটার ব্যাখ্যা জানি না। ঠিক পররাষ্ট্রমন্ত্রীর থেকে জাতিসংঘের সভাপতি হলেন, এটারও ব্যাখ্যা আমরা জানি না। এটাও তাকে কোনো জায়গার থেকে চাপ পড়ে এটা বলতে হয়েছে কিনা। তিনি তো বলেছেন প্রধানমন্ত্রী তার জন্য অনেক
শ্রম দিয়েছে, লবি টবি করেছে ইত্যাদি করতেই পারে, বাংলাদেশের প্রতিনিধি করতেই পারে, কিন্তু তার নমিনেশনটা যে হলো, সে না হয় অন্য কেউ তো হতে পারতো, সে তো হয় নাই। প্রবীণ নেতা আছে, আমার বিএনপির অনেক প্রবীণ নেতা আছে না, তাদের কেউ হতে পারতো, তা তো হয় নাই, তিনি হয়েছে। তার মানে এখানে ওই ডিপ স্টেটের কাজ আছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি সব কথা শেষ করব যে বাংলাদেশের মতো দেশ, ধরেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছে, এটার একটা আমরা নিজেদেরকে কিন্তু খুব অখুশি মনে করি না। তবে একটা জিনিস দেখার বিষয় যে পাকিস্তান কিন্তু ভোট দিয়েছে তাকে, কিন্তু ভারত ভোট দেয়নি। হ্যাঁ, এটাও কিন্তু খেলা হতে পারে যে ভারত হয়তো জরিপ করেছে, দেখছে যে সে তো সাইপ্রাসের সাথে ভোটে জিততেছে, লবি টবি তো সবাই করছে, তো সুতরাং আমি একটা নেগেটিভ জায়গায় থাকি, আমি তারে ভোট দিই, এরকমও হতে পারে, বলা যায়।